নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো নেই। যাই হোক, আমি আজকে আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে এখন কটা বাজে, তাই না বন্ধুরা? 1 মিনিট। এখন বাজে বলছি বন্ধুরা, এই মাত্র মেয়ে স্কুল বেরিয়ে গেল। আজ 10ই জুন, সব স্কুল খুলছে। গ্রীষ্মের ছুটির পর সব ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। আমার তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা, পড়াশুনো ভালো হোক, উন্নতি হোক। যাই হোক বন্ধুরা, এখন সকাল 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 মনে হচ্ছে অনেক ভোর হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে। প্রচণ্ড রোদ, জানি না বাচ্চাগুলোর কি হবে। বাচ্চাগুলো সব স্কুলে যাচ্ছে বন্ধুরা। আমিও ভাবছি যে আমার মেয়েও যাচ্ছে, কি হবে। আজ এখন বাজে হচ্ছে 6টা 19। আমার মেয়ে এই বেরিয়ে গেল বন্ধুরা। আজকে প্রথম দিন লেট, এটা নেই ওটা নেই সেটা নেই। প্রথম দিন বলে আপনি কি কিছু খুঁজে রাখেননি? খুঁজে রাখলেও বন্ধুরা কিছু কিছু জিনিস মনেই থাকে না। যাই হোক, হয়ে গেল। আজকে মানডে, সোমবার। সবার বাড়িতে প্রচুর প্রচুর কাজ। সবাই আজ দৌড়বে, মায়েরা সব দৌড়বে, কারণ বাচ্চাদের বের করতে হবে, তাই না? যাই হোক বন্ধুরা, আমি অনেক দিন বলে আপনি অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। একটা পুরনো ভিডিও ছিল, তাই আজকের আমি ছাড়বো আমার এই চ্যানেলে। কিছু করার নেই বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ। 1 মিনিট বন্ধুরা। যাই হোক, আমার কাজ মোটামুটি কমপ্লিট। বলে হাঁপাচ্ছেন কেন? এতদিন ভিডিও করতে পারিনি বন্ধুরা, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা তো জানেন আমার হাই প্রেশার। আমার এই জন্যেই ভিডিও 2 দিন যায়, 3 দিন যেতে পারে না। কী করবো বন্ধুরা? আমি তো অর্পিতা বলবেড়া চ্যানেলেও অনেক দিন সেই একটা গান দিয়ে কবে দিয়েছি, সেই দিয়ে যা আমি বাড়িতে বসে গেছি। কারণ বলে কেন? কারণ আমার এসিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। এসিটা ঠান্ডা হচ্ছে না, কিছুতেই ঠান্ডা হবে না। জানি না, সার্ভিসিং তো করালাম, তবু এই কাণ্ড। আর এখন এসির লোক পাওয়া যাচ্ছে না, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। আমার এসি কাজ হচ্ছে না। দেখছেন পেছনে বড় ফ্যানটা, ওটা চলছে। ওটাই আমার সর্বা। এখন তো এসি হয়েছে, আগে আমার ওটাই ছিল। ওটা সারাক্ষণ আমার 2টো ফ্যান তো চলে, 3টে ফ্যান হলে বেঁচে যাই, এরকম ব্যাপার বন্ধুরা। আমার নাক মুখ থেকে ব্লাড বেরোয়। আগে হতো না, এখন বেরোয়। প্রচণ্ড হারে গরম পড়েছে জানেন। বলে আপনি ওষুধ খান তবুও বেরোয়। ওষুধ খেলেও কি হয়েছে বন্ধুরা, গরম না, গরমটা সহ্য করতে পারি না। শরীর গরমটাকে সহ্য করতে পারে না। স্নানের তো কোনো মানে গুনতি নেই। আমি এত স্নান করি, আমি কোনো কাজ করার পরে সঙ্গে সঙ্গে স্নান করি। এই সকালে ভোর থেকে উঠলাম, মেয়ের যাবতীয় রান্নাবান্না করতে হবে, তখন একটু গায়ে জল নিয়ে না, বাসি কাপড় ছাড়লাম। আবার এই মেয়ে বেরিয়ে গেল, এবার আমি ভালোভাবে স্নান করব, কাচাকাচি করব, এগুলো করব বন্ধুরা। তারপরে মেয়েকে নিয়ে এসে আবার একবার স্নান করব। আবার মেয়েকে সাঁতারের, যদিও আজকে মানডে, আজকে সাঁতার নেই। আজকে শুধু মেয়ে যাবে স্কুল থেকে এসে মেয়েকে ঘুমোবে হয়তো। কেন না, মেয়ের শরীরটা ভালো নয়। এই গরমে মেয়ে একদম খাওয়া ছেড়ে দিয়েছে বন্ধুরা। তারপরে ছিল এসিটা নেই। একটা কি হয়, ঠান্ডা ওয়েদারে বসে বসে একটা খাওয়া, আর গরমে খেতে পাচ্ছে না। দেখুন বন্ধুরা, বলে বন্ধুদের কি মিথ্যে কথা বলবো? এই দেখুন আমার পুরো ঘেমে গেছি, সিঁদুর ফিঁদুর সব উঠে গেছে। কিছু করার নেই বন্ধুরা, এত গরম না, আমি একটু থাকতে পারি না। এই আপনাদের সঙ্গে আমি দিনটা শুরু করলাম। বলে এখন চা বন্ধুরা একা এখন। আর আমার এখন যেহেতু হাই প্রেশার হয়েছে, চাটা খাই, একদমই ছেড়াই না। কিন্তু এখন কদিন একটু রেস্ট, চা খাচ্ছি না। খেলে তো আপনারা জানতেই পারবেন। তো এখন শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, ফ্যানটা অফ করে বসে আছি। চলুন আমি স্নান করে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আদৌ কি বোঝা যাচ্ছে স্নান করে এসছি? মনে হচ্ছে না স্নান করে এসেছি। এই যে কফি নিয়ে চলে এসেছি।
প্রচুর গরম বন্ধুরা। তারপরে হাই প্রেশার থাকলে আর দেখতে হবে না, যাদের যাদের আছে খুব সাবধান। বন্ধুরা বিস্কিটটা তুলি, আসলে নিচে রেখেছিলাম, কি করে আনবো এখন, কি খাবো, কিছু খেতে ইচ্ছে করছে না। এখন নিয়ে এসছি কফি, দেখতে কি পাবে, এই দেখুন নিয়ে এসছি কফি, একই কালারের মনে হচ্ছে। এই কফি আর বিস্কিট, তাও আবার বিস্কিটে পিঁপড়ে। এই যে একটু বেশি করে বিস্কিট এনেছি, কারণ এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না বন্ধুরা। এই বিস্কিট আর কফিটাই খাবো, খেয়ে ওষুধ খাবো। এই ওষুধ, কি ওষুধ? প্রেশারের ওষুধ। এই প্রেশারের ওষুধ খাবো বলেই বন্ধুরা একটু বিস্কিটটা বেশি করে এনেছি, কারণ একটু টিফিনটা করতে হয়। এখন আর কিছু টিফিন করতে ইচ্ছে করছে না। অলরেডি তো বেজে গেছে বন্ধুরা 8টা 10। কিছুক্ষণ পরে আবার মেয়েকে আনতে বেরোতে হবে। যদিও বেরোবো 10টার দিকে, যাই হোক। তাহলে বন্ধুরা এই বিস্কিট আর কফি এখন একটু খেয়ে নিই। বলে এই গরমে কফি, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না বন্ধুরা, এই জন্যেই কফিটা করেছি। চা বা কিছুই খেতে ইচ্ছে করছে না। আপনাদের সঙ্গে কি কথা বলবো বলুন তো, কি ভিডিও করব, পুরো ঘেমে যাচ্ছি দেখছেন, মনে হবে স্নান করে উঠে এসেছি। এই হচ্ছে কথা বন্ধুরা, এই জন্যই ভিডিও করতে পারছি না। শুধু এই নয়, আমার আরও বেশি অসুবিধে হচ্ছে। চলুন বন্ধুরা আমি তাহলে খেয়ে নিয়ে আবার আসছি। বন্ধুরা হয়ে গেল চা, কফি আর বিস্কিট খাওয়া হয়ে গেল। এবার খাবো ওষুধ, জল ব্যাগ, ওষুধ ব্যাগ, খাবো ওষুধ। বলে আপনি ওষুধ খাচ্ছেন তবু অসুস্থ হয়ে পড়ছেন? হ্যাঁ বন্ধুরা, ওষুধ খাচ্ছি তবু অসুস্থ। আসলে প্রেশার যদি হাই থাকে তাদের এই গরমটা সহ্য করার ক্ষমতাটা অনেক কম। দেখুন, হাই প্রেশার বলতে অনেকের 150 থাকলে বা 140-এর ওপরে থাকলেও হাই প্রেশার বলে, আবার অনেকের 200 পেরিয়ে যায়। আমার এই গরমের সময় হলে 100-200-র কাছাকাছি চলে যায়। বয়স অনুযায়ী এতটা খুব শরীরকে করে দেয়। আমার শরীর ওই জন্য খুবই খারাপ বন্ধুরা। আমি এখন একটু তবু উঠছি, পুরো 1 সপ্তাহ আমি কিছু করতে পারছিলাম না, প্রচণ্ড হারে শরীর খারাপ। ওষুধটা খেয়ে নিই, ওষুধটা বন্ধুরা। ওষুধটা কিন্তু প্রচণ্ড হারে তিতে। যাই হোক, ওষুধটার জন্য মোটামুটি কন্ট্রোলে থাকে বন্ধুরা, কিন্তু এই গরমে না কন্ট্রোল, মানে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। ভিডিও করতে পারছিলাম না, এই জন্যেই বন্ধুরা। এই যে ফ্যান ট্যান বন্ধ করে বসে আছি, নাহলে তো আওয়াজ শুনতে পাবেন না। তাই দেখুন অবস্থাটা দেখেছেন, মুখেই ঘাম যায় বেশি বন্ধুরা, এতে শরীরটা আরও বেশি খারাপ করে। হাই প্রেশারটা থাকার জন্যই প্রবলেম। ওষুধ খাওয়া হয়ে গেল, মেয়েকে নিয়ে আসি তো। এই যে জামা সাইডটা খুলে গেছে বন্ধুরা। এই সাইডের উপরে কি হচ্ছে, কিছুই না বন্ধুরা, অটোতে বসি তো মা মেয়ে, ও হয়তো আমার পাশে বসেছে, ও হয়তো আমার জামাটার উপরে চাপ দিয়েছে, আমি হয়তো নেমে গেছি, ওই তখনই সাইডটা খুলে যায়। এই সাইডগুলো ভালো করে একটু সেলাই করে নেবো বন্ধুরা, কিছুই না। ঘেমে যাচ্ছি দেখছেন, কি কথা বলবো বলুন তো বন্ধুরা। আমাকে সবাই বলছে বাড়ির যে তুমি ভিডিও করছো এখন কেন দিচ্ছ না। আসলে কি বলুন তো, আমি তো সারাদিন একা থাকি। মেয়ে দেখুন, মেয়ে এখন ছোট,
এখন আমাকে টাইম দিচ্ছে বা অনেক সময় খেলছে, বড় হয়ে গেলে আর কি দেবে? আমার তখন একা একা ভাল লাগবে না? একা একা একসময় ছিলাম, এইসব জগতে আসবো বলে ভাবিও নি। এখন একা একা থাকি বলে উনি আমাকে বাড়ির সবাই মিলে বললো তুমি একটা কিছু করো। আসলে আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছি, স্কুলের চাকরি করতাম, ছেড়ে দিয়েছি, কিছু করার নেই বন্ধুরা। আমাকে হেল্প করার মতন কেউ নেই। আজকালকার দিনে শ্বশুর শাশুড়ি, মা বাবা, মানে নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ি কেউ না কেউ হেল্প করে। আমার সেরকম কোনো সুযোগ সুবিধা নেই, এটাই হচ্ছে কথা। সেই সুযোগ সুবিধা না থাকার জন্য বন্ধুরা আওয়াজ হচ্ছে, লোকেদের পুজো দিচ্ছে, আমি সব দিয়ে চলে এসেছি। আমার ওইটুকু মেয়েটা ঘুমোতে পারছে না, রাত্রে কান্নাকাটি শুরু, মাম্মা ঘুমোতে পারছি না। আর ও ঘুমোতে না পারলে ওরও সমস্যা, ও সাঁতার ফাতার করে, এগুলো সব উইক হয়ে পড়বে। কী করবো বলুন বন্ধুরা, বেশি লোক যদি না আসে আর কি করব? কপালের উপরে দোষ দিয়ে বসে থাকতে হবে, নিজেরা তো সারাতে পারবো না। মেয়েটাকে নিয়ে বেশি টেনশন, বলে আপনি নিজের কথা ভাবুন, তাই না? কিছু কথা করার নেই বন্ধুরা, আমি তবু কষ্ট সৃষ্ট করে থাকতে পারছি। মেয়েটা কান্নাকাটি, রাত্রে ঘুমোতে পারছে না। আমি কোনো চ্যানেলে ভিডিও পুরো এক সপ্তাহের মতন আমি ভিডিও দিতে পারছি না, তো শরীর খারাপ আমার। আসলে কি হয়, মানে ধরুন বাইরে কাজ টাজ করে এলাম, এসে এই রুমটাতে বসে থাকি। আমি আপনাদের বলি না, আমি এই রুমটা ছাড়া বেরোতে পারি না। এই রুমটাতে হয়তো বসে থাকতাম, কিন্তু এই এসি খারাপ হয়ে যাওয়ার জন্যে কিছুতেই ঠান্ডা হচ্ছে না এসি। বুঝতে পারছি না কেন বন্ধুরা, আমরা তো অত জানিও না। মিস্ত্রি এলে জানবে, মিস্ত্রিকে আজকে আসার কথা বলেছে, কিন্তু সকাল সকাল বলেছিল, কিন্তু হবে না। আমি তো 9টা-10টার দিকে, দেখুন একটা মিস্ত্রি আসবে, ও 9টা-10টার কমে আসবে না, কিন্তু আমি তো বেরিয়ে যাব। আর 10টায় বেরোনো মানে আমি আসবো ধরুন 1টা-1:30টার দিকে। ওই জন্য দুটোই করে দিয়েছে। দেখি ঠাকুর ঠাকুর করে এসে যদি একটু ঠিক করে দেয়। অলরেডি আমাকে এই প্রেশারের ওষুধ 2বার খেয়ে থাকি, ছাড়াও ব্লাড যাতে না বেরোয় সেজন্য ওষুধ খেয়ে থাকতে হয়, নাহলে নাক মুখ থেকে অল্প অল্প করে ব্লাড বেরোনো শুরু করতে করতেই তো বেশি করে বেরিয়ে পড়ে। ওই জন্য খুব সাবধানে থাকতে হয় বন্ধুরা। কতদিন ভিডিও দিইনি, আসলে একটা প্রফেশনাল একটা জায়গায় এসে এইভাবে না দেওয়াটাও খারাপ, কিন্তু কী করবো বন্ধুরা, আমার কিছু করার নেই। অসুস্থ হয়ে পড়ি আমি এখনও পর্যন্ত আপনাদের বললাম আমি কিছুই করতে জানি না। অনেকে যেমন অসুস্থ হলে খুব সুন্দর করে বলে দেয় যে আমি অসুস্থ, কদিন ভিডিও আসবে না। আমি তো ওসব কিছুই করতে পারি না বন্ধুরা। কাইন্ডলি একটু দেখে নেবেন আমার ভিডিওগুলো, আর পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন না, ভিডিওগুলো ভালো লাগতেই পারে। চলুন বন্ধুরা, সেলাই হয়ে গেছে, আমি এবার একটু রেস্ট নেব। এখন বাজে হচ্ছে 8টা 29, আমি 9টা অবধি রেস্ট নেব। 10টা ধরুন 9টা 10টা অবধি রেস্ট নেব, 10টার দিকে বেরোবো, বেরিয়ে যাবো। কারণ বেশি তাড়াতাড়ি গিয়েও ওখানে দাঁড়াতে পারবো না বন্ধুরা, আমার প্রচণ্ড, মানে শুধু তাই নয় বন্ধুরা, এই যে ঘামটা বেরোচ্ছে বন্ধুরা, উইকনেসটাও বাড়ছে প্রচণ্ড হারে। কিন্তু বাড়ির সমূহ কাজ করে সব করে মেয়েকে নিয়ে আমাকে সমূহ ম্যানেজ করতে হচ্ছে, কিছু করার নেই। মেয়ে তো করতেই হবে, আমি না করলে কে করবে বন্ধুরা? চলুন বন্ধুরা, তাহলে আসছি আবার। দেখুন বন্ধুরা, ফ্যান বন্ধ করে রেখেছি, আপনারা নিজেরাই দেখুন যে আমি হয়তো অনেকে বলবে মিথ্যে কথা বলছি। দেখুন কী অবস্থা, মনে হচ্ছে স্নান করে উঠেছি, দেখছেন? এই হচ্ছে সমস্যা বন্ধুরা। আর এই ঘামটা বসে গেলে চট করে ঠান্ডা লেগে যাবে, গলা বসে যাবে। আর আপনাদেরকে অর্পিতা বলবেড়া চ্যানেলে গান দিতে পারি না, গলা খুব বসে যায়। চলুন বন্ধুরা, তাহলে এবার থেকে ভিডিও অল্প অল্প করে ছোট ছোট হলেও দেবো বন্ধুরা।
সবাই বকাবকি করছে যে এভাবে তো হবে না, কিছুই হচ্ছে না, সব কমে যাচ্ছে, বুঝতেই পারছেন ওয়াচিং টাইম টাইম সব কমে যাচ্ছে, কী হবে কে জানে। চলুন, একটা জায়গায় পা দিয়েছি, কিছু তো নিজের অনেক কিছুই ছেড়েছি বন্ধুরা আমার লাইফে। আমি কি গল্প করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি লাইফে স্কুলের চাকরি ছেড়ে দিয়েছি আমার ফার্স্ট বেবি মিসক্যারেজ এই হাই প্রেশারের জন্য। তখন বুঝতে পারিনি। আমি আমার বিয়ে হয় 2012 ডিসেম্বরে বন্ধুরা। তো বুঝতেই পাচ্ছেন, তারপরে 13 1 বছর, 14তে প্রেগনেন্ট হলাম। হলে কি হবে বন্ধুরা, যে এসছিল সে চলেই গেল, তাকে ভগবান দিয়েছিল, নিয়েও নিল। দেখুন, বলছি বলে আবার ভাববেন না যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ করছে। আমার বাড়িতে আমরা চেয়েছিলাম মেয়ে, কারণ আমার শ্বশুর শাশুড়ি, দেখুন কার মনে কী আছে আমি তো জানি না, দেখলাম মেয়ে হয়েছে, সবার আনন্দ এইটুকুই। এবারে ভেতরে কারোর কী থাকে না থাকে, দেখুন সবার বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাইকে মা অনেকের হয় ভালো, সবার ক্ষেত্রে তো হয় না, আমার ক্ষেত্রে হয়নি। আমার ক্ষেত্রে ভালো, আমি ভালো তো সব ভালো। আমাকে যতই খারাপ বাসুক বন্ধুরা, আমি কোনো দিন কাউকে অন্যায় করিনি। আমার সত্যি কথা বলতে আজ মানে সবাই কষ্ট দিয়েছিল বলেই আমার আজ ফার্স্ট বেবিটা নেই। আমি প্রচণ্ড হাই প্রেশার, আজ আপনাদের বললি তাহলে একটু একটু করে বলতেই হবে, নাহলে কতদিন আর নিজের কথাগুলো চেপে রাখবো। প্রচণ্ড হাই প্রেশার, তখন বুঝতে পারতাম না যে হাই প্রেশারটা ছিল। ওর পরই বুঝতে পারলাম যে আমার হাই প্রেশার। তখন না, যখন আমি গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার গেলে প্রথম লেডি ডাক্তার ছিলেন একজন, যিনি দেখছিলেন, উনি কিন্তু খুব ভালো ডাক্তার। হাজব্যান্ড অনেক খোঁজাখুঁজি করে ওনাকে দিয়েছে। এবার দেখুন, আমি নার্সিংহোমের নাম ঠাম বলছি না, কারণ সব জিনিসটা তো এখানে বলা যায় না, দেখি পরে যদি কখনো বলতে পারি বলবো। তো ওখানে তো আমি সত্যি কথা বলতে দেখালাম ওনাকে, উনি বলতেন যে প্রেশারটা একটু বাড়ে আছে, প্রেশারটা, এবার এটাও হতে পারে আমি এখান থেকে এতটা দূর যেতাম, মানে আমার ডাক্তার দেখানোটা অনেকটা দূর ছিল, তো গাড়িতে করে যেতাম হয়তো সেই জন্যে হাই প্রেশার সেটা ভেবেছিলাম, কিন্তু না, ভেতরে ভেতরে আমার প্রেশার, প্রচণ্ড হাই প্রেশার ছিল বন্ধুরা। তো 4-5 মাস পর্যন্ত দেখিয়েছি বন্ধুরা। আমি 7.5 মাসে পড়েছি, তখনই আমার মিসক্যারেজটা হয়ে যায়। তো এখানে আমি একা। আমার হাজব্যান্ড কী করতো জানেন, তখন এত সব এলাহি ছিল না কিছুই, অল্প অল্প এই বাবার বাড়ি থেকে যে কটা জিনিস দিয়েছে ওই, আর ওই ঘরে ওই খাট। আমার হাজব্যান্ড কী করতো, মশারি টাঙিয়ে সুন্দর করে রান্না বান্না করে, তখন আবার ভাবলাম রান্নার জন্য একজন রাখলাম একজনকে। কিন্তু বন্ধুরা এমন হলো, 5 মাসে পড়লাম, তখন ওনার যে কাজ করতো তার হচ্ছে পাথর ধরা পড়লো। তো সেও আর করতে, তারও তো শরীর খারাপ, সে আর করলো না। তখন নিচে কেয়ারটেকার ছিল, সে এখন অন্য কেয়ারটেকার হয়ে গেছে, ছিল। তার মেয়ে ছেলে সবাই আমাকে হেল্প করতো, আমার কাছে পড়াশুনোও করতো, আমি টিউশন করতাম আগে এখানে। কি করব বন্ধুরা, তখন এখানে প্রথম এসছি, বুঝতেই পারছেন, শ্বশুর শাশুড়ি এখানে এসে প্রচণ্ড প্রবলেম হতো, চলেই গেল। প্রবলেম হোক না হোক বন্ধুরা, মানুষকে যদি মানুষ ভালোবাসে তাহলে সব প্রবলেম জয় করা যায়। আমার মতো অবহেলাকে কে ভালোবাসবে বন্ধুরা, কেউ বাসবে না। আপনারা যদি দয়া করেন, আপনারা একটু বাসন ভালো, এইটুকুই চাই আপনাদের কাছে, তাই জন্যই বন্ধুত্ব হয়। যাই হোক, তো ওনাদের অনেক অসুবিধে থাকলেও ওনারা মাঝে মাঝে মাসে আসতো, আবার চলে যেত। তো ওনারা পয়লা মাসে এলো, 3 মাস পর্যন্ত ছিল, তারপরে আমার যখন প্রেগনেন্সি 3 মাস ওনারা ছিলেন, 4 মাসের দিকে ওনারা চলে গেলেন। 5 মাস 6 মাস আমার হাজব্যান্ড প্রচুর লড়াই করেছে। আমি বলবো না, ওই মানুষটা না থাকলে আজ আপনারা আমাকে যে দেখছেন, টাকা দিয়ে সবাই হেল্প করতে পারে বন্ধুরা, কিন্তু সবাই সবটা বললাম না আর কিছুই, কি বলবো, মানুষের মন আর কি বলবো। যাই হোক, কেউ হেল্প করেনি তখন, সে সময় কেউই হেল্প করেনি। তো আমার মা বাবা হয়তো আসতে পারেননি, কারণ আমার ভাই তখন অনেক ছোটো, ভাই পড়াশুনো করতো, তো মা বাবার কাছেই ছিল। যাই হোক কেউ মোটামুটি আসেনি বন্ধুরা। ও আমাকে মানে খাবার বেড়ে টেবিলের মধ্যে সাজিয়ে দিয়ে সব করে যেত, কিন্তু সারাদিন একা থাকতাম বন্ধুরা। যাই হোক, একা কি কেউ থাকে না, আমি কি একা, কতজনে তো একা আছে,
কিন্তু ডাক্তার দেখিয়ে আসতাম, আলট্রাসোনোগ্রাফি করলাম, সব ঠিকঠাক বন্ধুরা, কোনো অসুবিধা ছিল না। কিন্তু হাই প্রেশারের জন্যে আমি যখন 7 মাসে পড়লাম, আমার যে ডাক্তার ছিল উনি কোথাও কনফারেন্সের জন্য চলে গেছিলেন। তো উনি যাকে কনসাল্ট করে গেছিলেন ওই ডাক্তারের পা ভেঙে যায়, উনিও আর আসতে পারেন না। ভাবুন কপাল কীরকম খারাপ হয় মানুষের। এই কপাল সত্যিই মানুষের খারাপ না হলে এত কিছু হয় না বন্ধুরা। তো সেই মুহূর্তে 7 মাসে যখন পড়লাম, উনি আমাকে 6 মাসে দেখে গেছেন, চেক আপ করে গেছেন, মানে লাস্ট উইক চেক আপ করেই উনি বেরিয়ে গেছেন। তো 7 মাসে যখন আমি পড়লাম বন্ধুরা, প্রথম এই জুন মাস, তো তাই আপনাদেরকে গল্পটা করছি, কারণ এই জুন মাসেই আমার যা ক্ষতি হওয়ার হয়ে যায়, যে চলে গেল, এখনো পর্যন্ত সেটা ভুলতে পারি না। যাই হোক, আপনাদের বলি, বললে মনটা যদি হালকা হয়। তারপর 7 মাসে পড়লাম। 7 মাসের ফার্স্ট উইকেই আমি এই জুন মাসের আমার জুন মাস নয়, জুন মাসের মাঝামাঝির দিকে, মানে ধরুন 7 মাসের মাঝামাঝির দিকে, 7 মাস কি 6 মাস এরকম হবে বন্ধুরা। হয় জুনটা আমার 6 মাস পড়েছিল, মানে আমি যত ভুলতে পারবো আমার তত কষ্টটা দূর হয়, কিন্তু ভুলতে পারি না, যে গেছে কারণও আছে সেটা না ভোলার, সেটা বলছি। তো হাজব্যান্ড আমাকে খাইয়ে দেয়, এবারে টিফিন করিয়ে ও অফিস বেরিয়ে গেল, ও আবার আমাকে বলে গেল সাবধানে তুমি ঘুমিয়ে থাকবে, উঠবে না। আমি এই রুমে এইখানটা শুয়েছিলাম বন্ধুরা। হঠাৎ খেতে উঠবো, স্নান ফান করে ও আমাকে বললো তোমার কি কোথাও আঘাত লেগেছে, অনেকেই বললো, কিন্তু বন্ধুরা সে মানে অনগট কোথাও আঘাত লাগেনি। হাই প্রেশারের জন্য ভেতরে ভেতরে ব্লাড কট হয়ে গেছিলো, সেই ব্লাডটা বেরিয়ে আসে। অনেকেরই হয়, এখন সেটা নাকি অনেক উন্নত। আমার সময় ডাক্তার নেই, কেউ নেই, আমি এমন জায়গায় গেছি, কিচ্ছু করার নেই বন্ধুরা, পুরো ঘেমে যাচ্ছি, কিছু মনে করবেন না। তো তখন বন্ধুরা আমার কাছে কেউ তো নেই, একা। হাজব্যান্ডকে ফোন করেছি, ও অফিস থেকে আসবে তারপরে আমাকে নিয়ে যাবে, কিছু করার নেই। খেতে বসেছি, হঠাৎ দেখছি ব্লিডিং শুরু হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম, আমি তো এসব বুঝি না, আমার মাকে ফোন করলাম। মা বলছে তুমি নড়ো না, চড়ো না, চুপ করে বসো, যেটুকু মায়েরা দূর থেকে হেল্প করতে পারে। মা তো বললোই। যাই হোক, হাজব্যান্ডকে ফোন করলাম, ও সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করলো, করে ও অফিস থেকে এলো। অফিস থেকে আসতে তো টাইম লাগবে বন্ধুরা এখানে। তখন আমার হাজব্যান্ড অফিস করতো, ওর অফিসটা ছিল মুকুন্দপুরে। ওখান থেকে ও এলো সঙ্গে সঙ্গে এসে, এবারে অফিসে বলবে আসবে একটা মানুষ, তাকেও তো টাইম দিতে হবে। অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে নিয়ে গেল, নিয়ে গিয়ে নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমে তাই সঙ্গে সঙ্গে যদি ডেলিভারিটা করে দিত। আসলে আমি যে নার্সিংহোমে গিয়েছিলাম ওদের বাচ্চা রাখার ক্যাপাসিটি ছিল না, নাহলে আমার বাচ্চাটা হয়তো বেঁচে থাকতো। যাই হোক, ওই সময় আপনাকে বললাম আগেই, কোনো ডাক্তার নেই। যে ডাক্তার আমার ছিল সে তো নেই, সে তো ফোন করে অন্য ডাক্তারকে কনসাল্ট করেছে, যাকে করেছে তারও পা ভেঙে গেছে, সেও আসতে পারবে না। তখন যে ডাক্তার ছিল হাতের কাছে দেখালাম বন্ধুরা, ওনারা আবার যখন দেখলো যে ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, ওষুধ দিয়ে বন্ধ করে দিল। তো ওনারা বলছে অসুবিধে হলে তখন সিজার করে তুলে নেব, তখন সিজার করে তুলে নেব। কিন্তু বন্ধুরা কপাল এমন, দেখুন একদিন থাকলাম, দুদিনের বেলা বেবির কোনো সাড়াই নেই। তারপরে অনেক চেষ্টা করেও এ করে হয় যে তারা সে চলেই গেছে। প্রচুর কেঁদেছি বন্ধুরা, কারণ ওকে নিয়ে আমার অনেকটা মানে জায়গাটা জুড়েছিল, যেহেতু একা থাকতাম। বললাম তো 5 মাসের বেলাকেই আমার শাশুড়ি টাশুড়ি চলে গেলেন ওনারা। দেখুন বন্ধুরা, আজ হয়তো আপনি ভাববেন যে আপনি ওদের খারাপ বলছেন, আমি কাউকে খারাপ বলছি না, আমার ভাগ্যকেই খারাপ বলছি। ওনারা সে সময় না জেলে আমি অনেক কথা বলতে পারি, দরকার নেই বন্ধুরা, যে গেছে চলে গেছে, পুরোনো কথা। যাই হোক, একা তখন আমার হাজব্যান্ড, যাই হোক ও প্রচুর কষ্ট পেয়েছে, কিন্তু ও হয়তো চেপেছিল। তারপরে নার্সিংহোমে যখন দিল, তখন আমার বাবা মা রাত্রে এলেন। তখন আর মানে আমার মা আমার কাছে থাকলেও কি হবে, নেই, যে চলে গেছে। তারপরে বন্ধুরা ডাক্তারকে কাঁদলাম, কষ্ট পেলাম। ডাক্তার শুধু একটাই কথা বললো আমার হাজব্যান্ডকে, গাছ থাকলে ফল হবে। দেখুন, গাছ থাকলে ফল হয়, আমি আজ বলছি, ডাক্তারের নামও বলছি না, কিছু না, কিন্তু একটাই কথা বলবো, যে ডাক্তাররা এরকম বলে
যে গাছ থাকলে ফল হবে, গাছে ফল কিন্তু অনেক কষ্ট করে আসে, তাই না? মানুষ অনেক আশা নিয়ে সেই ফলকে একটু একটু করে বড় হয়। যে চাষি হয় সে চাষের ফসলকে কতটা কষ্ট করে করে বলুন তো। তাহলে একটা মাকে যদি এই কথা বলা হয়, তবুও আমার ওই জিনিসটা, ওই ধাক্কাটা আমি নিতে পারিনি বন্ধুরা। আমার মেন্টালি প্রবলেম চলে আসে। আমার কিন্তু সিজার করেই ওই বেবিকে বের করানো হয়েছিল, কারণ আমার প্রচণ্ড হারে প্রেশার বেড়ে গেছিলো, প্রচণ্ড হারে। তখন প্রেশারকে কিভাবে কমাবে? আর সবথেকে বড় কথা হচ্ছে প্রেশার কমানোর কোনো চান্সই নাই। মানে যেহেতু আরও বেশি টেনশনে পড়ে গেছি, বেবিটা নেই। তো যাই হোক, তখন আমার বেবিকে সিজার করে বের করানো হয়। তো অলরেডি বুঝতেই পারছেন আমার একটা সিজার, এমনি হলেও একটা সিজার হয়ে গেছে। সেই যেহেতু সিজারটা হয়েছে তার কষ্টটা তো আমি পেয়েছি বন্ধুরা। আমি পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, মেন্টালি প্রবলেম চলে এসেছিলো, একা একা থাকতে পারতাম না। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে। অন্য কেউ হলে তো ডিভোর্স দিয়ে এতদিনে বলতে যায় যাও তোমার বাড়ি। আমার হাজব্যান্ড সেটা করেনি, ও আমাকে অনেক সাপোর্ট করেছে। এমনকি ও আমাকে মাইশে ভর্তি করে দেয়। যেহেতু আমি গ্র্যাজুয়েশন পাস করেই সঙ্গে সঙ্গে বিয়েটা করেছিলাম, তো আমাকে কি করলো, আমি তো বললাম আমি এমএতে ভর্তি হয়েও পড়তে পারিনি, কারণ ওই প্রেগনেন্সি যদিও যেহেতু প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু বন্ধুরা টাইম হয়ে যাবে মেয়েকে আনতে, গল্প করতে করতে না 8:42 হয়েছে। তো বন্ধুরা যাই হোক, ওই হাই প্রেশার আমার লাইফ থেকে আমার পুরো একটা সুন্দর মুহূর্তকে কেড়ে নিল। যাই হোক, তখন না একটু মেন্টালি প্রবলেম চলে এলো, একা একা থাকতে পারতাম না, এ করতে পারতাম না। হাজব্যান্ড তখন বললো যে এমএটা তো ভর্তি করেছিল, কিন্তু যেহেতু এ হয়নি আমি আর ভর্তি হইনি। সত্যি কথা বলতে এত টাকা দিয়ে ভর্তি করলো, আর হয়নি। লাস্টে আমার হাজব্যান্ড কী করলো, যে তুমি চাকরির জন্য পড়াশোনা করো তাহলে। তাই মাইশে ভর্তি করে দিল। ওইখানে পড়তে পড়তে আমি স্কুলের চাকরি পাই। কিন্তু বন্ধুরা ডোনেশান আমার হাজব্যান্ড কোথা থেকে দেবে, দরকার নেই। তাও ওনারা অনেক বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, মানে আমি করেছিলাম নয়, ওনারাই করেছিলেন। আমার মানে আমি যেখানে মাইশে পড়তাম ওখানে একজন টিচার, আমি বললাম যে স্যার আমি পরীক্ষাটা দিই, যদি ভালো করে করতে পারি তাহলে। পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, তারপরে আপনার যেটা মৌখিক হয় সেটাও ভালো করলাম, তাহলে কেন পয়সা দিয়ে ভর্তি হবো বন্ধুরা? তখন ভাবলাম না, অন্য কিছু দেখি। কিন্তু অন্য কিছু দেখি বললেই কি আর দেখা যায়? মাইশে পড়তে পড়তেই তারপর 1.5 মাস পরে আমার মেয়ে আমার গর্ভে আসে। যাই হোক, ওর জন্যেই বলতে পারেন। তারপরে স্কুলের চাকরিটা আমার হাজব্যান্ড বললো তুমি করো। কিন্তু তখন দেখুন বন্ধুরা, তখন ডোনেশন হয়তো লোন নিয়ে আমি করতেই পারতাম, কিন্তু তারপরে দেখলাম যে আমার মেয়েটাকে কে দেখবে। যতই বলি আমার এমনিই কেউ নেই, আপনারা বুঝতেই পারছেন। তারপরে আমি যদি চাই কেউ আসবে না বন্ধুরা। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, শ্বশুর শাশুড়ি মা বাবা আসতেই পারেন। আমার মেয়ে হওয়ার সময় আমার মা এসেছে, আমি না বলবো না, আমার মা এসেছে। মা এসেছিলেন তখন, আমার ভাই যেহেতু বাইরে পড়াশোনা করতে চলে যায়, তো ওই জন্য আমার মা তখন এসে থাকতেন। প্রথমটা মা 1 সপ্তাহ এখানে থাকতেন, নিজের বাড়িতেও তো কাজ থাকে বন্ধুরা। 1 সপ্তাহ থাকতেন, 1 সপ্তাহ চলে যেতেন। কিন্তু আমার পুরো বেড রেস্ট হয়ে যায়। আমার মেয়ের সময়কে আমার শুধু মানে প্রেশার তো ছিল, সুগারও চলে এলো। সুগারটা এলো মানে কি, বেশ সুগার মানে ছিল আমার শরীরে, তো আমাকে ইনসুলিন নিতে হতো। যাই হোক, কপাল জোরে যে ডাক্তারকে আগে দেখাচ্ছিলাম তাকে দেখাইনি। আমি যে ডাক্তারের কাছে যাই মেয়েকে নিয়ে, ঠান্ডার বলে, উনি হেমোপ্যাথি ডাক্তার, উনি ডাক্তারকে বলে দিয়েছেন, সত্যি সত্যি উনি আমাকে যে ডাক্তার দিয়েছেন একদম ঠাকুরের কৃপায়, বলে না যখন যার আসার সময় হয় আসে, যে আসার নয় সে চলে যায়, কিছু করার নেই, তাকে ধরে রাখা যায় না। যাই হোক, মেয়ে আমার অনেক কষ্ট করে পাওয়া, অনেক কষ্ট, মানে মেয়ে প্রথম বলতে পারেন আমি করতে পারছিলাম না, আমার বেবি হচ্ছিল না। আমি অনেক জায়গায় গেছি, অনেক ঠাকুরের কাছে মানত করেছি, আজ তাই আমার মেয়েকে পাওয়া। আর আপনাদেরকে তো বললাম আমার বাড়িতে মদনমোহন আছে। অনেক বড় হয়ে গেছে ভিডিও বন্ধুরা, অনেক গল্প করে ফেলেছি। চলুন বন্ধুরা, আজকের মতন এইটুকুই গল্প, আর বেশি না। চলুন এখন একটু রেস্ট নিই। আমি আপনাদের সঙ্গে এত কথা বলেছি তো হাঁপিয়ে পড়েছি। চলুন বন্ধুরা, আর কি, এরপরে 10টার দিকে বেরোবো, মেয়েকে আনতে যাব, তারপরে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমার অবস্থাটা দেখতে পাচ্ছেন, এসি না থাকার দরুন এসির লোক এলো, দেখে গেল, বলল এসির গ্যাসটা লিক করছে।
যার জন্যই প্রবলেম হচ্ছে বন্ধুরা। যাই হোক, ওরা কালকে করে দিয়ে যাবে বলল। কালকে কথা কাল আছে বন্ধুরা, আজকের তো বেঁচে থাকি। বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ভিডিওটা আমি রাখছি। আর বন্ধুরা আমার ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখুন, ওটাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই, নমস্কার বন্ধুরা।